তো আমাদের পরের যেটা 5 নম্বর সে দিলাম সেটা মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি। তাহলে আমাদের ট্রেনিং এর কাজের জন্য যে ধরনের ইকুইপমেন্ট আমরা ব্যবহার করছি এবং সেই ট্রেনিং পরিচালনার জন্য যে ধরনের ফ্যাসিলিটি আমরা ইউজ করছি সেগুলো কিভাবে মেনটেন করতে হয়, তার মানে সবসময় এটা ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, কিভাবে রাখা যায় সেটা আমরা দেখব। তো আমাদের বলছে এই অংশে পারফরমেন্স মানে লার্নিং আউটকাম কি কি আছে, তিনটা এখানে দেখাচ্ছে মনে হয়। 9 নাম্বার পেজ নাম্বার 9 সেখানে লিখছে 1 নম্বরে লিখছে পারফর্ম হাউসকিপিং অ্যাক্টিভিটিস, 2 নম্বরে বলছে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড টুলস ফলোইং দ্য ম্যানুফ্যাকচারার্স ম্যানুয়াল এন্ড অর্গানাইজেশন পলিসি। তাহলে আমাদের একটা ম্যানুয়াল মানে যেসব মেশিনারি বা ইনস্ট্রুমেন্ট আমরা ক্রয় করি মার্কেট থেকে তার সঙ্গে একটা রিটেন ম্যানুয়াল দেয়, সেই ম্যানুয়াল থেকে সেই ম্যানুয়ালে বলা থাকে যে এই মেশিনটা কিভাবে মেনটেন করতে হবে, ওই অনুযায়ী আমাকে কাজ করা উচিত। এছাড়াও অর্গানাইজেশনের একটা পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী এই মেনটেন গুলো হয়ে থাকে। তাহলে আমরা সেটা দেখবো যে কিভাবে মেনটেন হচ্ছে সেই সংক্রান্ত ব্যাপারগুলো আমরা জানবো। ডকুমেন্ট এন্ড রিপোর্ট মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনাল পলিসি এন্ড প্রসিডিওর। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই যে কাজগুলো হচ্ছে মেইনটেন সংক্রান্ত ব্যাপারে অনেক রিপোর্ট তৈরি হয়। অর্থাৎ দেখা যায় যে বন্ধের সময় প্রত্যেকটা ওয়ার্কশপ অথবা লাইব্রেরি অথবা অন্য কোনো জায়গাটা সেটাকে আমাদের ভেরিফাই করার বিষয় আসে, সেই ভেরিফাই করে একটা রিপোর্ট দেয় কোনগুলো ভালো আছে কোনটা ভালো নাই, কোনটা কি করতে হবে সেই সংক্রান্ত রিপোর্ট, এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করে থাকি। তাহলে সেই ডকুমেন্ট কিভাবে তৈরি হয়, সেই রিপোর্ট কিভাবে তৈরি হয়, সেটা কিভাবে মেনটেন হয় সেই সংক্রান্ত ব্যাপার 3 নম্বর লার্নিং আউটকামে বলেছে। এখানে বলে রাখা ভালো যে এই যে সিবিএলএম এই অংশ থেকেও আমাদের খুব একটা বেশি প্রশ্ন আসে না, দেখা যায় একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু এইটার ক্ষেত্রে যে কাজটা করে এটার জন্য যে এভিডেন্স তৈরি করা হয়, ওই এভিডেন্স যদি ঠিক মতন তৈরি করতে পারা যায় তাহলে বোঝা যায় যে এই থিওরিটিক্যাল এই জ্ঞানগুলো তার মধ্যে আছে, নলেজ গুলো না আছে, এবং সেই নলেজের রেসপেক্টে সে কাজ করতে পারে, তার মানে তার স্কিলটাও আসছে। সো ওই জন্য ওই অ্যাক্টিভিটিটা আমরা মেইন দেখবো যে ওই অ্যাক্টিভিটি যদি আমরা করতে পারি তাহলে এই নলেজটা দিয়ে ওই কাজটা করার ক্যাপাবিলিটি আসবে, ওই জায়গাটা আমরা গুরুত্ব দিব। তাহলে 1 নম্বর লার্নিং আউটকাম অনুযায়ী দেখা যাচ্ছে যে পারফর্ম হাউসকিপিং এন্ড অ্যাক্টিভিটিস, তাহলে কিভাবে পারফর্ম করব সেই জায়গাটায় বলা হচ্ছে। এখানে একটা মানে একটা সংজ্ঞা অনেক সময় দেয় যে হাউসকিপিং বলতে কি বুঝি, হ্যাঁ অনেক সময় এরকম প্রশ্ন এসে যায়। তো এখানে একটা উত্তর দিলেও হয়, কেউ যদি এক লাইন না পেরে দ্বিতীয়টাও দিতে চায়, দুটা মিলাই দিলে আরো ভালো হয়। মিনিমাম যদি লেখি যে মেইনটেইনিং এ হাউস অন এ ডেইলি অর লং টার্ম বেসিস, তাহলে এই কথাটাও যদি বলতে পারি তাহলেও একটা কাজ হয়। এছাড়া পরের অংশটুকু একেবারে পরিষ্কার করে বলেছে হাউসকিপিং ইজ এ প্রসেস অফ কিপিং এ প্লেস ক্লিন, বিউটিফুল and well maintained so that it looks and feels pleasant and inviting to all either living, visiting or working there. তাহলে এই যে কথাটুকু এটাতে একেবারেই পরিষ্কার হয়েছে যে হাউসকিপিং বলতে কি বোঝায়, এটাই মূল সংজ্ঞাটা এখানে। তো আমরা যেটা স্যার এই দুইটা মিলে কি মানে সংজ্ঞাটা দেব না নিচের টুকু শুধু দিলে হবে স্যার? এখন যদি বলি যে হাউসকিপিং বলতে কি বুঝি, তাহলে কিন্তু ওই পরের অংশটাকে দিলেও চলবে। ঠিক আছে স্যার। তো আমরা অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি যে এই যে প্রত্যেকে আমরা যে বাসায় অবস্থান করি এই বাসাটাও কিন্তু প্রতিদিন আমরা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, তাই না? এইটা নিট অ্যান্ড ক্লিন কেন রাখি, যে প্রতিদিন কিন্তু নিট অ্যান্ড ক্লিন করার জন্য যে কাজটুকু আমাকে করতে হয় সেটা দেখা যায় যে
হয়তো ঘর ঝাড়ু দেওয়ার ব্যাপার হয়, টেবিল পরিষ্কার করার প্রয়োজন হয়, এবং হয়তো যেটা ঘর মুছে করে নিট অ্যান্ড ক্লিন রাখি, এটা স্বাস্থ্যসম্মত ব্যাপার, একটা ব্যাপার এসে দাঁড়ায়। সেটাও যেমন ব্যাপার, এর সঙ্গে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার উপযোগী থাকে। তো বাড়ি ঘরে যেভাবে আমরা চিন্তা করছি ঠিক একইভাবে কিন্তু আমার অফিস আদালতে যেখানে আমি অবস্থান করি সেটাও যদি দেখতে সুন্দর লাগে এবং সবসময় যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, সেই প্রচেষ্টা আমাদের কিন্তু করতে হয়। সেটা কাকে দিয়ে করি, কিভাবে করি, দ্যাট ইজ ডিপেন্ড। এবং আরেকটু ভিতরে যদি বিষয়ে নিয়ে যাই, যে ওয়ার্কশপে চলে যাই, তাহলে ওয়ার্কশপের মধ্যে দেখা যায় অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, সুতরাং ওখানে ময়লা পড়ে যাতে ধুলাবালি পড়ে ইনস্ট্রুমেন্টের ক্ষতি না হয় সেজন্য আমরা এই কাজগুলো করি। সুতরাং সবকিছু মিলায় যদি বলি, সেটা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে সবসময় ক্লিন রাখবো, জায়গাটা দেখতে সুন্দর লাগবে এবং মেনটেন হবে, ওয়েল মেনটেন, অর্থাৎ কোন জায়গায় কোনটা থাকবে চট করে আমরা সেই সেই জায়গা থেকে সেই জিনিসটা আনতে সক্ষম হব। এবং এই এই অবস্থা যদি আমরা রাখতে পারি তাহলে দেখতেও যেমন সুন্দর হয় এবং এটা খুব আনন্দদায়ক হয় স্থানটা ভ্রমণ করে। কেউ যদি ওখানে দেখতে যায়, অনেকে আমরা তখন সুন্দর পরিপাটি করে সাজালে আমরাও চাই যে ঠিক আছে, অথরিটি কেউ বেড়াতে আসলে আমি ওই জায়গাটায় নিয়ে দেখাতে চাই যে কত সুন্দর রয়েছে আমার রুমটা। ঠিক আছে, তো ওভারঅল বিষয়টা এরকম, যেখানে আমরা বাস করি, যেখানে আমরা কাজ করি, সেই জায়গাটা সুন্দর রাখা, এটা হাউসকিপিং একটা অংশ। স্যার পেজ নাম্বারটা 13 নাম্বার পেজ। 38 number page is right. What is happy housekeeping का definition देगा sir? তাই না? जी sir. না, এটা তো ওই সিভিএম 5 যেটা 13 নাম্বার পেজ নাকি, ঠিক নাই বলছো? 13 নাম্বার পেজ। স্যার আমি সেলফ চেকের কথা বলছি স্যার, সেলফ চেক 5.5 না, 5.1 এর মধ্যে স্যার এটা দেওয়া আছে। 5.1 যেটা, এটা পেজ নাম্বার 30 জি স্যার, নাম্বার পেজ। এটা ফার্স্ট 5.1 স্যার 37। ক্লিয়ার? আচ্ছা, বলা হচ্ছে যে একটা ওয়েল অর্গানাইজেশন ওয়ার্কশপের ক্যারেক্টারিস্টিক কেমন। তাহলে আগের ওইটা কিন্তু প্রশ্ন ওভাবে আসতে পারে, হাউসকিপিং এর সংজ্ঞা। আবার এর সঙ্গে এমন প্রশ্ন আসে অনেক সময় যে কথার কথা, এটা আমি বলছি প্রথম কথা হচ্ছে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, এটা হলো বড় কথা। কিন্তু তারপরে যদি কোনো প্রশ্ন ইন্ডিভিজুয়ালি, যেমন এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি, তাহলে এটা নিয়ে যদি পরের দিন একটা ক্লাস টেস্ট দেই তাহলে কিন্তু এই প্রশ্নগুলো না আসবে। স্যার স্যার ওই হাউসকিপিং কি, এটা যদি ওই প্রথম যেটা বললেন স্যার, মেইনটেইনিং এ হাউস অন এ ডেইলি লং টার্ম বেসিস, এই কথাটা লিখলে হবে না স্যার? হ্যাঁ, এটা লিখতে হবে। মানে এটা ডিপেন্ড করবে কি, আসলে ডিপেন্ড করে হলো মানে কতটুকু সময় পাচ্ছে আর কতটুকু জায়গায় লিখতে হবে। কিন্তু পরের কথাটা কিন্তু একটা পরিষ্কার করে দিয়েছে। কথাটা তো অবশ্যই এটা হলো ডিউরেশনের ব্যাপার, দুই ধরনের কাজগুলো করা হয়ে থাকে। তাহলে প্রকৃত অর্থে হাউসকিপিং এর পুরো সংজ্ঞাটা কিন্তু দ্বিতীয় যে প্যারাটা, ওইটাই হলো অ্যাকচুয়াল, ওইটা পরিষ্কার করে। কিন্তু ওটা মেনটেন করার জন্য যে কত, মানে একটা হলো শর্ট টার্ম কাজ করে, একটা লং টার্মের এই কাজগুলো করে, সেটা হলো রুটিন ডিউটি হিসাবে। কিন্তু মূলত সংজ্ঞা যদি বলি তাহলে কিন্তু পরের অংশটুকু দেওয়াটা বেস্ট, কারণ এটা একটা প্রসেস, যে প্রসেসের দ্বারা সেই এই জিনিসগুলো ক্লিন রাখতে হয়। হ্যাঁ, সেই ডিটেইলস বলে দিয়েছে স্যার ওখানে। জি স্যার, ওকে স্যার। আর কেউ যদি একেবারে না পারে সে তো ওইটুকু দেবেই, তার ডিপেন্ড করে, তাহলে সেখানে বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি। তো ক্যারেক্টারিস্টিক অফ ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ, সেখানে বলছে দা ওয়ার্কশপ মাস্ট বি সেফ টু ওয়ার্ক ইন অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট। তার মানে কি, আমি যে ওয়ার্কশপটা ইউজ করব, যেখানে কাজ করি, সেই অংশটা তো অবশ্যই নিরাপদ হতে হবে, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থাটা থাকতে হবে। তাহলে যদি ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ হয় তাহলে এই বিষয়টা আসে, তাহলে সে চিন্তা করে যে কিভাবে এটাকে সেফ রাখা যায়, কিভাবে অ্যাক্সিডেন্ট না হয় সেই ব্যবস্থাটা গ্রহণ করা, এটা একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপের ক্যারেক্টার। People should know the procedures for the treatment of first aid.
তাহলে আমাকে যে ওখানে যারাই কাজের সঙ্গে যুক্ত আছে, কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে, প্রত্যেককেই আমাদেরকে ফার্স্ট এইড সম্বন্ধে সম্যক জ্ঞান থাকতে হবে। তা নাহলে যে কোনো সময় যে কোনো ধরনের ছোটখাটো সমস্যা হতে পারে। হঠাৎ করে একটু আঙ্গুলটা কেটে গেছে অন্য কারণে, যেমন এই যে অনেক সময় দেখা যায় যে এই যে ক্রিকেট খেলা দেখে যে বল হাতে লেগে হাতের এইটা একটু ফেটে দেখা গেল রক্ত বেড়ে গেছে, তখন কিন্তু এরা এই ট্রিটমেন্টটা কিন্তু ফার্স্ট এইড দ্বারাই সে ট্রিটমেন্টটা দেয়। আপাতত ওই রক্তটা বন্ধ করে সে কিন্তু তখন আবার একটা স্প্রে করে খেলাধুলা সে কন্টিনিউ করছে, কিন্তু ওই খেলা শেষ হয়ে যাওয়ার পরে সে আবার কিন্তু ওইটা ভালো ট্রিটমেন্টটা করে। তাহলে ফার্স্ট এইডের দুটা ব্যাপার, একটা হলো ব্যাপার যে যে ধরনেরই সমস্যা হোক না কেন চেষ্টা করতে হবে সে দুর্ঘটনায় কবলিত হলে যে অবস্থানে অবস্থান করছে তার থেকে জানি ডেটোরেট না করে, এই চিন্তা চেতনা থেকেই কিন্তু ফার্স্ট এইডের বিষয়টা থাকে। সে ডাক্তার না, একজন ডাক্তার না, কিন্তু এটুকু তো তার কাজ করে, মানে চলতে ফিরতে এটুকু নলেজ তৈরি হয়েছে যে একটা মানুষ জানি বিপদে পড়লে ও আরো জানি বেশি ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা দেওয়ার নলেজটা তার অর্জন করতে হবে। সেটা একটা ট্রেনিং এর মাধ্যমে সেটা হতে পারে। Aisles of travel and safety zones designated by painted line, বলা হচ্ছে যে ওয়ার্কশপের মধ্যে থেকে যে পথে চলাচল করবে মানুষ, সেই যে পথটা, সেই যে সেটা দাগাঙ্কিত থাকে যে এই পথে চলাচল করা। একটা ডিরেকশনও দেওয়া থাকতে পারে, অথবা একেবারে পেইন্টিং করে চিহ্ন দেওয়া থাকে যে চিহ্নতে বোঝা যায় যে এটা হাঁটার জন্য রাস্তা, হাঁটার জন্য পথ। তাহলে একটা ওয়েল অর্গানাইজড বড় একটা ওয়ার্কশপ যদি হয়, তাহলে সেই বড় ওয়ার্কশপের মধ্যে কোন পথ দিয়ে চলাচল করবে সেটা কিন্তু এইভাবে মার্কিং করা থাকে, পেইন্টেড করা থাকে। There should be sufficient space for each person to perform that task. এখানে যদি একাধিক ব্যক্তি থাকে তাহলে এই একাধিক ব্যক্তি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে ডিস্টেন্স মেনটেন করে যতটুকু স্পেস থাকলে কাজটা নিরাপদে করতে পারে, এতটুকু ডিস্টেন্স বা এতটুকু স্পেস এবং সাফিসিয়েন্ট স্পেস থাকা উচিত। The working area must be clean and maintained to ensure ease of access. বলা হচ্ছে যে যে জায়গায় কাজ করব সেটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। এই যে আমরা যখন দেখি ভালো ভালো হসপিটালে যখন যাই, প্রতিনিয়ত কিন্তু তারা কিন্তু এই যে ডেটল পানি দিয়ে তারা কিন্তু ক্লিন করছে। সুতরাং এরকম ভাবে ভালো যে ওয়ার্কশপ গুলো আছে সেই ওয়ার্কশপেও কিন্তু ওরকম প্রতিনিয়তই সে ক্লিন করে। যার যেরকম বিষয় থাকে, যেরকম ভাবে ময়লা পড়ার বিষয়টা থাকে সেটার সঙ্গে সম্পর্ক রেখে এই ক্লিন করার বিষয়টা তারা অ্যারেঞ্জ করে থাকে। তাহলে এটা হলো ব্যাপার যে ভালো ওয়ার্কশপ হয় তাহলে সেখানে অলওয়েজ ক্লিন করবে, এবং যে পথে ঢোকার পথটা জানি কোনো ধরনের ব্যারিয়ার না থাকে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। Poisonous and flammable substances are labeled and stored correctly. আমাদের যে এক এক ল্যাবে এক এক রকমের জিনিস থাকে, যদি সেখানে কোনো পয়জনাস আইটেম থাকে তাহলে সেই বোতলগুলোর গায়ে এখানে একবারে স্পষ্ট করে লেবেলিং করে দেয়া থাকবে যে এটা পয়জন, মানুষ জানি ভুল করে কোনো ধরনের সমস্যা না পেলে। অথবা ফ্লেমিংয়েবল, যেটা আগুন ধরে যেতে পারে, স্মোক মানে নট স্মোকিং চিহ্ন দিয়ে দেখায় যে এখানে কিন্তু আগুন ধরে যেতে পারে, এখানে হয়তো পেট্রোল বা ডিজেল এই ধরনের বিষয় রয়েছে, অথবা অন্য কোনো ফ্লেমেবল সাবস্ট্যান্স ওইখানে রয়েছে, তাহলে সেই সব জায়গা কিন্তু ওইভাবে চিহ্নিত করা থাকে, লেবেল করা থাকে, যাতে এবং কারেক্টলি যাতে এগুলো প্লেস করা থাকে যে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। টুলস অ্যান্ড আদার স্মল ইকুইপমেন্ট আর স্টোরড কারেক্টলি। যত ধরনের টুলস থাকুক না কেন, ছোট যে ইকুইপমেন্ট গুলো থাকে জানি সেইগুলো খুব সুন্দরভাবে স্টোরে সাজানো থাকে। আমরা একটা পিকচার দেখবো পরবর্তীতে এই ধরনের টুলস কিভাবে সাজালে সুন্দর লাগে। ক্লিয়ার ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং প্রসিডিওর। আমরা যখন যে কাজটা করব সেই কাজের যে একটা প্রসিডিওর থাকে, সেই কাজের প্রসিডিওরটা অনেক সময় লিখে হ্যাঙ্গিং করে দেওয়া থাকে হলে, যাতে ক্লিয়ার ইনফরমেশন পায় যে এই কাজগুলো কিভাবে করতে হবে, কোনটার পরে কোন কাজটা হবে। অ্যাপ্রোপ্রিয়েট ফায়ার এক্সটিংগুইশার্স অ্যান্ড হোজ আর এভিডেন্ট
and regularly checked. বলছে যে প্রত্যেকটা ওয়ার্কশপে কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশার থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রায়শই এখন কিন্তু এই জায়গায় বাধ্যতামূলক সবাই রাখে, কিন্তু এই যে ফায়ার এক্সটিংগুইশার রাখে তার যে হোস পাইপটা ওর মধ্যে থাকে, দেখা গেল কি বছরের পর বছর ওইটা আর তারা মেনটেন করে না। তাহলে এটা তো একটা টাইম আছে, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ওই ফায়ার এক্সটিংগুইশারের ভিতরের যে ফিউমটা এটা কিন্তু আর কাজ করবে না। এটা সাধারণত দেখা যায় ছোট ছোট যে ইয়েগুলো এক্সটিংগুইশার 1 বছর পরে ওটা আর অ্যাক্টিভ থাকে না, সেজন্য 1 বছর পর পর ওটাকে প্রত্যেক বছর বছর ও ভিতরের ম্যাটেরিয়ালসটা কিন্তু চেঞ্জ করতে হয়, পাউডারটা চেঞ্জ করতে হয়, ফিল্মটা চেঞ্জ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আর একটা কাজ করা যায় যে বছর শেষে ওই যেটা ওটা যেহেতু মানে আর কাজে আসবে না, তাহলে ওটাকে ইউজ করে ফেলা, অর্থাৎ ওটাতে প্র্যাকটিস করা যায় যে কিভাবে আগুন নিভানো হয়। এই ধরনের প্র্যাকটিসটা কিন্তু মাঠে করতে পারে। এটা করলে পরে ওইটাও মানুষের জানা হয়ে গেল কিভাবে এটা ব্যবহার করে, ব্যবহার বিধিটা জানা হয়ে গেল, আর একই সঙ্গে ওটা চেঞ্জ করে নতুনটা দেয়া ব্যবস্থা করা হলো। সুতরাং এগুলো ভালো ওয়ার্কশপ যারা তারা এটা করবে। এছাড়া যেটা বলছে স্যার এটা এই যে ফায়ার এক্সটিংগুইশ স্যার এইটা স্যার অনেক প্রতিষ্ঠানে দিনের পর দিন বছরের পর বছর স্যার শুধু যে ঝুলাই রাখে, এটার কোনো অপারেশন বা কাজ করে না, এর কিন্তু এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়, তাও ওই অবস্থায় পড়ে থাকে। একেবারে সত্যি কথা। এই আসলে কি এই যে মানুষ যখন আগুন ধরে তখন না ওটার গুরুত্ব বোঝে, তাছাড়া মনে করে এটা মনে হয় অপচয়। আসলে এই দুর্ঘটনা ঘটে গেলে তখন বোঝা যায় কত ক্ষতি হয়ে গেছে, কারণ একটা মানুষের জীবন, একটা মালামালের ক্ষতি, এটা কিন্তু অনেক বড়। ওই তুলনায় এটা এমন কোনো ব্যাপার না এটাকে যদি মেনটেন করে। যেমন আমি বাস্তবিকভাবে বলি, আমি যখন এই গ্রাফিক আর্টসের প্রিন্সিপাল ছিলাম, আমি এই জিনিসটা জানি দেখে আমি এই প্রত্যেক বছর এই কাজটা করতাম, যে মাঠে যে আমাদের যে অফিসাররা আছে তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে ইউজ করে দেখাও। একটা জায়গায় আগুন ধরায় দিয়ে, ছোট একটা অংশ আগুন ধরায় দিয়ে এই যে এই এক্সটেনশন গ্রিসারটা কিভাবে তার পিনটা ওপেন করতে হয়, কিভাবে এর হ্যান্ডেল স্কুইজ করে ধরে, হ্যাঁ, হোস পাইপটা ওখানে চেপে ধরে আগুনটা নির্বাপন করতে হয়, সেই প্র্যাকটিসটা আমি কিন্তু করাইছি। তা অনেকে এটা সত্যি কথা যে গুরুত্ব দেয় না, এটা ওভারলুক করে যায়, এটা উচিত না, এটা করা উচিত প্র্যাকটিসটা। এটা খুব বেশি পয়সার ব্যাপার না আমাদের জন্য। সরকারি যে প্রতিষ্ঠানে মেইনটেনেন্স যে টাকা পয়সা দেয়, এনাফ এটা দিয়ে কাজ করা। আমার মনে হয় সেটা করা উচিত। থ্যাংক ইউ, আপনি এটা মেনশন করছেন। এরপরে যেটা আসছে যে ইলেকট্রিক্যাল লেডস এন্ড কানেকশনস আর লেভেলড ইন গুড কন্ডিশন। যে বলা হচ্ছে যে কোনো কোনো জায়গায় ওই ইলেকট্রিক্যাল যে অনেকগুলো লেডস আছে যেগুলো ব্যবহার হচ্ছে, সেটা যদি ভালো থেকে থাকে সেটা লেভেলিং করে আমাদের সেইভাবে রেখে দেওয়া উচিত, যাতে আমরা বুঝতে পারি এটা ভালো আছে, কোনোটা খারাপ হলে সেটাও দূরে সরায় রেখে দিতে হবে এবং সেটা রিপেয়ারের ব্যবস্থা করতে হবে। রুলস অ্যান্ড নোটিশ রেগুলারলি রিগার্ডিং স্মোকিং। বলছে যে ওই যে বললাম যে স্মোক প্রহিবিটেড স্মোক, অথবা এই ধরনের কোনো নোটিশ যদি দেওয়ার দরকার হয়, যেখানে যেখানে এখানে নট স্মোকিং জোন বা এখানে সিগারেট খাওয়া নিষেধ, স্মোকিং করা নিষেধ, এরকম ইনফরমেশন গুলো ভালো ভালো শপে দেওয়া থাকে। সেফটি রুলস অ্যান্ড সাইন পোস্টেড ইন হ্যাজার্ডাস এরিয়া, যেসব জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে, সম্ভাব্য না থাকে, সেই জায়গায় কিন্তু তার সাইন গুলো দেওয়া হয়, যে এটা এই সাইন দেখে বুঝতে পারে যে এটা ডেঞ্জার, এ জায়গায় যাওয়া যাবে না ইত্যাদি যেসব সাইন, সেইগুলো দেখতে পারে। এবং একই সঙ্গে যে তার রুলস, সেই রুলগুলো আমরা পোস্টারে প্রিন্টেড করে ওয়ালে হ্যাঙ্গিং করে দিতে পারি কাদের সুবিধা। তাহলে বোঝা গেছে এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছি, কিন্তু পরীক্ষায় আসলে হয়তো 4-5টা পয়েন্ট, যেটা 4-5টা মনে থাকে, এইরকম 4-5টা পয়েন্ট ছোট আকারে দিতে পারলেই চলবে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জন্য একটু করলাম। অনেক সময় এই যে এই অ্যাপ্রোচ যেটা 5S অ্যাপ্রোচ, 5টা S, ওয়ার্কশপ কিপিং এর জন্য, ওয়ার্কশপ ভালো রাখার জন্য এই ধরনের ব্যবস্থা আছে, 5S বলে, 5S অ্যাপ্রোচ। মূলত এটা জাপান থেকে আসছে। এই যে শব্দ 5টা, সেটা জাপানি শব্দ, যেমন সেরি, সিশান, সিসো, সিকেট এন্ড শিটসু।
এই জাপানি শব্দগুলো কিন্তু এর যে ইংরেজি শব্দ ইকুইভ্যালেন্ট ইংরেজি শব্দ আমরা এখানে পাশে লিখেছি। এই 5টা শব্দ দ্বারা এই মানে সবগুলোকে সুন্দর রাখা যায়। যেমন এখানে বলছে সিরি মানে হলো শর্ট করে রাখা, মানে শর্টিং করে রাখা, ভালো করে সাজায় রাখা, গোছায় রাখা, এটাকেই বলছে সিরি বা শর্ট। শীতন কি জাপানি ভাষা বোঝে এরকম কেউ আছে কি? আমাদের এখানে জাপানে ট্রেনিং করতে গেছি বা এরকম কেউ আছেন নাকি? না, অথবা জানি, সে হয়তো বুঝতে পারবেন। যাই হোক, আমরা ইংরেজি শব্দ থেকে বুঝি সেট ইন অর্ডার, হ্যাঁ, সিস্টেমাইজড মানে সিস্টেমেটিক্যালি রাখা। এই যে সিস্টেমেটিক রাখাটাকে সেট ইন অর্ডার বলছে। তারপরে বলছে সুইসো মানে সুইপ, মানে সবসময় সুইপিং করতে হবে, পরিষ্কার রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন করার জন্য সুইপিং এর ব্যবস্থা রাখতে হবে। সিকেট বা স্ট্যান্ডার্ডাইজেশন, স্যানিটাইজেশন, মানে এই যে যেখানে যেখানে যেগুলো না আমাকে স্যানিটাইজ করতে হবে, কোথাও গ্রিজ দিয়ে, কোথাও অন্য কেমিক্যাল দিয়ে এটাকে স্ট্যান্ডার্ডাইজ অবস্থায় রাখতে হওয়ার কথা, মেশিনগুলো সুন্দর রাখার জন্য, সচল রাখার জন্য সেই ব্যবস্থা করতে বলেছে। আর সাস্টেইন সেলফ ডিসিপ্লিন, অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে আমাদের সেলফ ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। কোন পথে আমরা যাব, কোন কাজটা কোনভাবে করব, কোন প্রসেস মেনটেন করে করব, এই কথাগুলো বলেছে। তাহলে এই 5টা শব্দ অনেক সময় আসে যে হাউসকিপিং এর ক্ষেত্রে 5S অ্যাপ্রোচটা কি, তখন এই শব্দগুলো লিখে দিলেই হবে, আর কিছু লাগবে না, ব্যাখ্যা করাও লাগবে। স্যার এটা কি জাপানিজ যেগুলো শিখবো নাকি স্যার ইংলিশ দিলেও চলবে, জাপানিজ। আচ্ছা স্যার, আর হচ্ছে স্যার ব্র্যাকেটে যেটা আছে, যেরকম আপনার সেট ইন অর্ডার না লিখে যদি সিস্টেমাইজ লিখে তাহলে হবে? হবে হবে থ্যাংক হবে। ইউ স্যার। আচ্ছা, সেফটি ফ্যাক্টর, এটা 15 নম্বর পেজ। আগেরটা মনে হয় কত নম্বর পেজ? ওটাও 15 নম্বর পেজ, এটাও 15 নম্বর পেজ। হ্যাঁ, সেফটি ফ্যাক্টরের কথা বলছে। দ্য ফলোইং প্রসিডিওরস অ্যাসিস্ট ইন প্রোভাইডিং এ সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তাহলে এই যে সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্টটার ক্ষেত্রে কি কি সেফটি ফ্যাক্টর মেনটেন করা উচিত, কোন প্রসিডিওর ফলো করা উচিত, সেটা আমরা একটু দেখি। যে আমাকে রেগুলার চেক করতে হবে ইকুইপমেন্ট গুলো ভালো আছে কিনা। হ্যাঁ, তাহলে ভালো যদি থাকে তাহলে তো আর এটাতে দুর্ঘটনা ঘটার কোনো সুযোগই নাই। আচ্ছা, রেগুলার বলতে বোঝাচ্ছে, রেগুলার কিন্তু ওরকম রুটিনের ব্যাপার থাকে। কোনোটা হয়তো প্রতিদিনের ব্যাপার থাকতে পারে, কোনোটা হতে পারে 1 মাসে একবার হতে পারে, কোনোটা হয়তো আরো একটু বেশি লেংথি হতে পারে। সুতরাং এই রেগুলার চেক বলতে অফিসিয়ালি যে ইনফরমেশনটা থাকে সেটাকেই আমরা মেনটেন করব। তবে এটাও তো আমরা বুঝি যে কিছু জিনিস আছে, আমি যে জায়গায় বসবো সেই জায়গাটা তো নিট অ্যান্ড ক্লিন আমাকে রাখতেই হবে, এবং এইখানে যে প্রতিদিন যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি তাহলে সেগুলো তো প্রতিদিনই চেক করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, এই জন্য একটা রেগুলার চেকের কথা বলেছে। পার্সোনাল প্রোটেক্টিভ ক্লোদিং ইকুইপমেন্ট ইজ স্টোরড অ্যাকর্ডিংলি। আমরা পিপি পরিধান করি, কিন্তু পিপি পরিধানের পরে কাজ করলাম, কাজ শেষ হয়ে গেলে পিপিটা খুলে যে কোনো জায়গায় ফেলে রাখলাম না, এটা যে কোনো জায়গায় ফেলে রাখা যাবে না। ওটাকে পরিষ্কার করে সুন্দর করে ভাঁজ করে যে জায়গায় রাখা দরকার সেটা সেখানে রাখতে হবে। তাহলে আমরা আবার যখন পরবর্তীতে ব্যবহার করতে চাইব তখন আমরা এটাকে সুন্দরভাবে নিয়ে ব্যবহার করতে পারব। সেফটি সাইন সিম্বলস আর আইডেন্টিফাইড অ্যান্ড ফলোড অ্যাজ পার ইনস্ট্রাকশন। এবং বলছে যে যেসব সেফটি সাইন বা সিম্বল গুলো আমরা যেখানে দেওয়ার কথা সেই জিনিসটা আমরা দেখব, এবং সেইখানে সেই জায়গাটা প্রপার জায়গাটায় রাখা হয়েছে কিনা সেটা আমরা দেখব। হ্যাঁ, সেটা আমরা ফলো করব এবং আইডেন্টিফাইও করব যে ওই চলাফেরার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে তাহলে আমরা সেফটি মেনটেন করে চলতে পারবো। ইকুইপমেন্ট, মেশিনারি অ্যান্ড ম্যাটেরিয়ালস আর ইউজড উইথ এগ্রিড পলিসি। অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানের যে ধরনের পলিসি মেনটেন করেছে সেই অনুযায়ী ওই বললো যে মেনটেন করতে হবে ইনস্ট্রুমেন্ট গুলো, মেশিনারি গুলো রুটিন চেকের মতনই এটা একটা চেক আপ করতে হবে। ফার্স্ট এইড কিট আর স্ট্রোক, এই যে ফার্স্ট এইড কিট কোথায় রাখবো, হ্যাঁ, সুন্দর করে রাখবো এবং সব দৃশ্যমান হয়, এবং এটা সব ধরনের আইটেম গুলো আছে, হ্যাঁ, সেই জায়গাটাও আমাকে দেখতে হবে। একটা জিনিস ফুরায় গেলে সেটাও জানি ফিল আপ করে রাখতে পারি। ওয়ার্কশপ হাউসকিপিং ইজ আন্ডারটেকেন। ওই ওয়ার্কশপ হাউসকিপিংটা করতে হবে সেটা বলেছে। ম্যান্ডেটরি প্রোটেক্টিভ ক্লোদিং ইজ ওন। কাজ করার সময় অবশ্যই যে
মানে যে কাজের জন্য যে ধরনের পিপি পরিধান করা দরকার সেটা কিন্তু অবশ্যই করতে হবে। হ্যাজার্ডাস কেমিক্যাল অ্যান্ড সলিড ওয়েস্ট আর ডিসপোজড অফ সেফলি। বলা হচ্ছে যেসব কেমিক্যাল যেসব কেমিক্যাল দ্বারা সমস্যা রিস্ক মানে শরীরের ক্ষতি হতে পারে, হ্যাঁ, আবার অথবা সলিড ওয়েস্ট যেগুলো যে ম্যাটেরিয়ালস গুলো হার্ড শক্ত সেগুলো যেগুলো আমার অকেজো হয়ে গেছে সেইটা যে জায়গায় যেভাবে প্রিজার্ভ করতে হবে সেটা জানি সেইভাবে করা হয়, যে কাজ শেষে যেখানে পড়ে রয়েছে সেখানেই থাকলো, এরকম জানি ঘটনাটা না ঘটে। এই সব বিষয়গুলো আমরা দেখেছি, কি কি সেফটি ফ্যাক্টর আমরা জানলাম। কারণ আমাদের যে এটার জন্য একটা রেসপেক্টিভ ফর্ম ফিল আপ করতে হবে, তখন কিন্তু এই কাজটা ভালো করে বোঝার বিষয় থাকবে। বেসিক ফার্স্ট এইড কিটস আমি একটু রিকোয়েস্ট করব যারা এখানে আমাদের কাগজ কলম নিয়ে অপেক্ষা করছি, খাতা নিয়ে, আমরা বলেছি যে প্রতিদিন আজকে তারিখ দিয়ে সেই কথাটাগুলো লিখতে, যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি সেটা আমার লিখতে হবে। এবং আমি অনুরোধ করব যে এই ছবি দেখে কয়েকটা ইকুইপমেন্টস এর নাম আমি এখন খাতায় লিখে ফেলবো, যে ফার্স্ট এইড কিটস এর মধ্যে কি কি থাকে। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে ফার্স্ট এইড বক্সের মধ্যে কি কি আইটেম থাকে, তো এই আইটেমগুলোর নাম টাইপ করে লিখতে হয়। আমি রিকোয়েস্ট করব যে একটু কষ্ট করে লিখে ফেলার জন্য। লেখা যাবে কি? অসুবিধা আছে কোনো? খাতা কলম আছে? জি স্যার আছে। জি স্যার, নোট করছি তো, নোট করছি স্যার। আচ্ছা, একটু কষ্ট করে লিখে ফেলি। জি স্যার। এখানে গাইডের কথা বলছে, ফার্স্ট এইড গাইড বুক রয়েছে, আই ওয়াশ রয়েছে, ব্যান্ডেজ গুলো রয়েছে, ফার্স্ট এইডের জন্য একটা বক্স রয়েছে, হ্যাঁ, তারপরে ওই যে সেলাই করার জন্য যে পিন সেটা রয়েছে, তারপরে এখানে অ্যাসপিরিন জাতীয় কোনো ট্যাবলেট সেটা রয়েছে, গ্লোভস রয়েছে, বিভিন্ন সোপ যেটা ইয়ার জন্য লাগে, ডিটারজেন্ট রয়েছে, ব্যান্ডেজ রয়েছে। এইগুলো আমরা দেখতে পাচ্ছি। এই লিস্টগুলোর নাম আমরা লিখে ফেললাম। এটা পরীক্ষা আসলে ওভাবে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা বলেছি যে ওয়ার্কশপের টুলস গুলো কিভাবে সাজায়, এখানে প্রত্যেকটা টুলস কিন্তু ধারাবাহিকভাবে সাজানো আছে, দেখলেই বোঝা যাচ্ছে কোন কাজের জন্য কোনটা, যে চট করে ওখান থেকে আমি নিতে পারবো, এইভাবে সাজানো আছে। আমরা একটা দেখলাম। ওয়েল অর্গানাইজড ওপেন ওয়ার্কশপ এরিয়া, যেসব ওয়ার্কশপ গুলো ওপেন খোলা থাকে কিন্তু ওয়েল অর্গানাইজড, সেই ক্ষেত্রে বলা হচ্ছে তা সেই ক্ষেত্রে আমরা বলেছি যে সিকিউরিটির ব্যাপারে, সিকিউরিটি আসলে কি কি কারণে আমরা সিকিউরিটি মেনটেন করি। বলা হচ্ছে দুটা মেইন কারণ, একটা হচ্ছে পার্সোনাল রিস্ক, মানে নিজের লাইফ রিস্কটা হলো, সেই লাইফ রিস্কের প্রোটেকশন দেওয়াটা হলো আমাদের একটা মেইন কাজ, আর একটা হচ্ছে প্রোটেকশন অফ লস। তাহলে দুইটা রিজন, হ্যাঁ, সিকিউরিটি কেন মেনটেন করি তার জন্য দুটা কারণ, একটা হলো নিজের লাইফকে প্রোটেকশন দেওয়া, আর হলো কোনো আসবাবপত্র, জিনিসপত্র, মেশিনারিজ, হ্যাঁ, এইখান থেকে প্রিভেনশনের জন্য আমরা এই সিকিউরিটি মেনটেন করি। বলা হচ্ছে আমরা যেইখানে অ্যাক্সেস করব, যে পথে ভিতরে প্রবেশ করব ল্যাবে বা ওয়ার্কশপে, সেই প্রবেশ দ্বারটা জানি অবস্ট্রাগল মুক্ত থাকে। অর্থাৎ দেখা গেল একটা চেয়ার সামনে পড়ে আছে, অথবা একটা টেবিল পড়ে আছে, অথবা একটা বক্স পড়ে আছে, হ্যাঁ, যাতে চলাচলের পথটা নির্বিঘ্ন হয় সেটা আমাকে এনশিওর করতে হবে। ক্লিননেস, প্রতিনিয়ত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন আছে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাকে খেয়াল করতে হবে যে রিকোয়ারমেন্ট ফর সিস্টেম অফ ইনস্ট্রাকশন, আমরা যে শপে কাজ করব সেখানে এমন হতে পারে 1 to 1, একজনের জন্য একজন কাজ করছি, একজন টিচার একজন ছাত্র, না হয় এমন হতে পারে 10 জন স্টুডেন্ট আছে, তার জন্য একজন টিচার কাজ করছি, অথবা 30 জন স্টুডেন্ট থাকতে পারে, অথবা তার থেকেও বেশিও থাকতে পারে। তাহলে কি ধরনের কতজন স্টুডেন্ট থাকবে তার উপর নির্ভর করবে ওয়ার্কশপগুলো সাজানো, সেই অনুযায়ী আমাকে সাজানোর চিন্তা করতে হবে। বলা হচ্ছে প্রিভিয়াস সিস্টেমে টিচার সেন্টার লার্নিংটা হয়ে থাকতো টিচার সেন্টার, অর্থাৎ টিচার একভাবে পড়ায় যায়, স্টুডেন্টের কোনো ফিডব্যাক নাই, তাদের চয়েস অনুযায়ী কাজগুলো হয়ে থাকে না, তার সুবিধাগুলোকে দেখা হয় না, তাদের নিডস গুলোকে গুরুত্ব ওভাবে দেওয়া হয় না। প্রিভিয়াস সিস্টেম, ট্রেডিশনাল সিস্টেম। বাট ইন প্রেজেন্ট সিস্টেম সেখানে বলছে আমাদের লার্নার সেন্টার
এই এনভায়রনমেন্টের কথা বলেছে, ল্যাব ফ্যাসিলিটির কথা বলছে। এই ওয়ার্কশপ হতে হবে লার্নার সেন্টার। অনেক সময় এরকম মাল্টিপল চয়েসের ব্যাপারে প্রশ্ন আসে অথবা জানতে চায়। এছাড়া আমরা এটাকে লার্নার সেন্টার না বলে স্টুডেন্ট সেন্টারও বলছে কেউ কেউ, আবার সেলফ পেস লার্নিং এর কথাও বলা হচ্ছে। সেলফ পেস বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকের ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি লার্নিং ঘটার ক্ষেত্রে যে ধরনের সুবিধাটা, অর্থাৎ লার্নার যারা এখানে থাকবে তারা ভ্যারাইটিস লেভেলের হতে পারে। এক একজনের বোঝার ক্যাপাসিটি এক এক রকমের, এক একজনের বুঝতে সময় লাগার ব্যাপারেও ভিন্নতা থাকে। যার যেরকম সময়ের প্রয়োজন আছে সে ততখানি সময় নিয়ে কাজগুলো করবে। এবং এখানেও যদি টিচার প্রয়োজন মনে করে তারা যদি এই হেল্প চায় যে অতিরিক্ত সময় দেওয়ার ব্যাপার, সেই অতিরিক্ত সময়টাও টিচারকে দিতে হবে। এই হলো আমাদের মোটামুটি ওয়েল অর্গানাইজড এর বিষয়ে কিছু কথা বলেছি। এখানে একটা বলছে ট্রেনিং এরিয়া ফর দিস পারপাস উইল হ্যাভ, ট্রেনিং এরিয়া কোন কোন পারপাসের জন্য, অ্যান্ড অ্যাডিকুয়েটলি ইকুইপড ওয়ার্কশপ হোয়ার দ্য ওয়ার্ক টাস্ক আর পারফর্ম। আমি আবারও বলি যে আমরা এইখানে যা কিছু শিখছি এই নলেজটা কিন্তু আমাকে যে এই যে এভিডেন্স তৈরি করতে যাব, সেই এভিডেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এভিডেন্স এই কনসেপশন না থাকলে কিন্তু আমি ওই এভিডেন্স গুলো তৈরি করতে পারবো না। সুতরাং প্রত্যেকটা কথাই বলি যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন নাই বা আসুক, কিন্তু ওই এভিডেন্স ফর্ম ফিল আপ করতে গেলে এই কনসেপশন না থাকলে এভিডেন্স ফিল আপ করা যাবে না। অ্যান্ড অ্যাডেকুয়েটলি ইকুইপড ওয়ার্কশপ হোয়ার দ্য ওয়ার্ক টাস্ক আর পারফর্ম, যেখানে কাজগুলো সম্পাদন হয়ে থাকে সেইখানে মানে যে ধরনের ইকুইপমেন্ট দরকার সেই ধরনের ইকুইপমেন্ট গুলো থাকতে হবে, সাফিসিয়েন্টলি। এ সেপারেট রিসোর্স এরিয়া where the student has access to learning materials in the form of written information, audio-visual programs, computer programs, and demonstration and explanatory discussion with subject teachers. বলা হচ্ছে যে আমাদের এই একটা সেপারেট ওয়ার্কশপের মধ্যে একটা সেপারেট অংশ থাকবে, যেই সেপারেট অংশের মধ্যে আমাদের স্টুডেন্টকে বসে একসঙ্গে লেকচার শোনার ব্যবস্থাটা থাকতে পারে, যেখানে অডিও ভিজুয়াল প্রোগ্রাম নিয়ে কাজ করবে সেটাও একটা ব্যবস্থা আলাদাভাবে থাকতে পারে। কম্পিউটার প্রোগ্রাম নিয়ে কাজ করার বিষয় থাকলে সেটার আলাদা ফ্যাসিলিটি থাকতে হবে। ডেমনস্ট্রেশন করে দেখানোর জন্য জায়গা থাকতে হবে আলাদা, এবং এক্সপ্লানেটরি ডিসকাশনের বিষয় যদি থাকে কোনো সাবজেক্ট, সেটাও যেখানে বসে এক্সপ্লেন করা যায় সেরকম একটা স্পেস, এরকম আলাদা আলাদা স্পেস, আমার সেপারেট স্পেস কিন্তু থাকতে হবে। এই কথাটা বলেছে, প্রত্যেকটা কাজের জন্য সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকবে। রিকোয়ারমেন্ট ফর সিস্টেম অফ ইনস্ট্রাকশন, লেআউট অফ ট্রেডিশনাল ক্লাসরুম এবং লেআউট অফ সিবিটি ক্লাসরুম। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ট্রেডিশনাল এগুলোটা কেমন থাকে। আমি মানে পরে আমি এটার শেষে আমি আরেকবার দেখাবো যে ট্রেডিশনাল সিস্টেমটা কেমন আছে এবং সিবিটি সিস্টেমে ওয়ার্কশপটা চেহারাটা কেমন, মানে যেটা আমি বলে আসলাম সেটা আমরা একটু চেহারাটা দেখতে পারলে ভালো হতো। আমি একটু দেখি দেখানো যায় কিনা। আমার একটু সিবিএলএম এখান থেকে একটু বের হয়ে আসি। সিবিএলএমটা আমাকে ওপেন করতে হবে। একটু সিবিএলএমটা আমি ওপেন করছি। ওই সিবিএলএম এর দৃশ্য, সিবিএলএম এর ছবিটা আছে, আমার এখানে এনে রাখা হয় নাই, স্লাইডে আনতে পারলে একটু ভালো হতো। এটা হলো মেইনটেনেন্সের সিবিএলএম। আমি সিবিএলএমটা ওপেন করি, একটু শেয়ার করি সিবিএলএমটা। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কি স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, আমি যাই নিচে। কত নাম্বার পেজে আছে? আমরা তো
এই এই যে এইটা আমাদেরকে বলছে লেআউট, এটা হলো 21 নম্বর পেজে আছে, লেআউট অফ ট্রেডিশনাল ক্লাসরুম। ট্রেডিশনাল ক্লাসরুমে বলেছে যে এই যে ইকুইপমেন্টের সঙ্গে একসঙ্গে 10 ওয়ার্ক বেঞ্চেস উইথ 2 টুলস, তার মানে এখানে 20 জনে কাজ করে, এটা হলো ট্রেডিশনাল সিস্টেম, এরকম রয়েছে। তারপরে সেটা অফিসটা এরকম, টুল রুম থাকে এরকম, আর যেখানে বসে আমরা ক্লাস কন্ডাক্ট করি এখানে থাকে এরকম, তার সঙ্গে এই যে ইন্সট্রাক্টরের ডেস্ক থাকে এখানে, পিছনে লেকচার প্ল্যাটফর্ম বা চকবোর্ড, হ্যাঁ এইভাবে থাকে ট্রেডিশনাল সিস্টেম। এটা আমরা দেখে আসছি, অভ্যস্ত হচ্ছে, এটাও ভালো। বাট সিবিটি সিস্টেমে আরেকটু ডিফার করছে। সিবিটি সিস্টেম বলছে যে না, এইটা ওভাবে রাখা যাবে না, এটা আরো আর একটু কনস্ট্রাকটিভ ওয়েতে রাখতে হবে এবং অনেকগুলো জিনিস এখানে থাকতে হবে। সেখানে দেখাচ্ছে স্টেশন ফর পারফরমেন্স টেস্টিং অন লাইভ ওয়ার্ক, সেখানে লাইভ ওয়ার্ক থাকবে, কিছু টুল রুম আগের মতনই আছে, ফাইল ক্যাবিনেট ফর লার্নিং গাইড এটাও প্রায় আগের মতনই আছে, এখানে টাইম কার্ড, চ্যাকবোর্ড, কিন্তু এই যে 10টা বোর্ড ভেঙে ভেঙে টেস্ট স্টেশন ফর ট্রেনার্স, হ্যাঁ ইঞ্জিনিয়ার্স, তারপরে টাইম ক্লক রয়েছে এখানেও আছে, এখানেও স্টেশন, তাহলে এখানে দেখাচ্ছে অনেক কম। এখানে প্র্যাকটিস স্টেশন ফর ওয়েট ওয়ার্ক, তার মানে যেসব জায়গায় পানি ব্যবহার করে কাজ করছে সেটা আবার আলাদা এখানে বেসিন দিয়ে এই পাশে রেখেছে, বেসিনের চিহ্নটা এখানে দেখাইছে। তারপরে মিডিয়া ইকুইপমেন্ট আর রোলার কার্ডস সেটা এখানে রেখেছে, এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। তারপরে এই জায়গায় ভিতরের মধ্যে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস সেশন অফ লোয়ার ইউনিট, সেটা কোন অংশে থাকে, স্টোরেজ মিডিয়া, সেখানে মিডিয়াগুলো এখানে স্টোরেজ থাকে, তাহলে একেবারেই ভিন্ন, মানে টু প্র্যাকটিস স্টেশন ফর ইলেকট্রিক্যাল সিস্টেম, তাহলে ইলেকট্রিক্যাল, তার মানে অনেক স্পেস নিতে হচ্ছে, হ্যাঁ প্লাইউড দিয়ে আমাদের এইখানে কতগুলো ইলেকট্রিক্যাল স্টেশনে ভাগ করে করে দিয়েছে, তার মানে ওখানে বসে সে কাজ করবে। এইখানে কিন্তু আলাদাভাবে মানে লেকচারের জন্য আলাদা রুম সেটা হয়তো ডিফাইন্ড রেখেছে, এটা নিয়ে আমারও একটু কনফিউশন আছে, কারণ এটা আরো ওয়াইডার হবে, বাট সেখানে বোঝাতে চাচ্ছে যে প্রত্যেকে জানি কাজ করার জন্য আলাদা যথেষ্ট সুযোগ পায়, তার মানে ল্যাব কিন্তু অনেক বড় হতে হবে। এখানে আমাকে সাফিসিয়েন্ট স্পেস নিয়ে কাজ করতে হচ্ছে, আগের মতন ওই এক জায়গায় কনজাস্টেড এরিয়ার মধ্যে আমার কাজ করার সুযোগ নাই। আমরা আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তাহলে ওই যে কথাটা আমরা বোঝার চেষ্টা করছি, ফ্যাক্টরস টু কনসিডার ইন লেইং আউট এ শপ, ওই যে শপ যেটা আমরা বলছি সেখানে কিভাবে থাকবে, হ্যাঁ কি কি ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে সেই কথা বলছে। ফ্লোর প্ল্যান অফ দ্য বিল্ডিং আর শপ, অ্যাভেলেবেল স্পেস, যথেষ্ট স্পেস থাকতে হবে, অ্যামাউন্ট অ্যান্ড সোর্স অফ লাইট, এবং ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, এই যে লাইটের কথা ওই ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু এই কথাগুলো আসবে যে সাফিসিয়েন্ট স্পেস আছে কিনা, লাইটের অ্যামাউন্টটা কি পরিমাণে লাইট আছে, সাফিসিয়েন্ট কিনা, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল লাইট দুটাই দেখতে হবে। ভেন্টিলেশন, যথেষ্ট ভেন্টিলেশন ফ্যাসিলিটি থাকতে হবে যাতে ওখানে কোনো সাফোকেশনের সৃষ্টি না হয়, সেটার কথা বলেছে। ইলেকট্রিক্যাল আউটলেট অ্যান্ড পাওয়ার সাপ্লাই, ওখানে যে ইলেকট্রিক্যাল আউটলেটটা থাকে অথবা যে পাওয়ার সাপ্লাই গুলো থাকবে সেটার মধ্যেও দেখতে হবে যে কোথায় সেটা অবস্থান করছে, সেখানে কোনো কিছু মানে ভেঙে গেছে কিনা, কোনোটা ন্যাকেট আছে কিনা, তার যেখানে সেখানে পড়ে আছে কিনা সেই জায়গাটা দেখতে হবে, যেখানে সেখানে পড়ে না থাকে। মেশিন প্লেসমেন্ট, স্পেস অ্যালাউড অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, আমাকে যেখানে মেশিন প্লেস করবে সেই মেশিনটা যেখানে প্লেস করবে সে তার আশেপাশে স্পেস থাকতে হবে যথেষ্ট, হ্যাঁ ঠাসাঠাসি করে রাখা যাবে না। প্রোডাকশন অফ ওয়ার্ক অর্গানাইজেশন সিকোয়েন্স, এবং এই যে মানে যে প্রোডাকশনটা করবে সেটার যে সিকোয়েন্সটা কি হবে সেই সিকোয়েন্সটাও কিন্তু আমাকে ওয়ালে সেটা দিতে হবে যে কোনটার পরে কোনটা কিভাবে কাজ করবে সেটা। ওয়াশ র্যাক অ্যান্ড রেস্টরুম ফ্যাসিলিটিস, তাহলে এই যে ওয়াশ করার জন্য হাত
ধোয়া টোয়ার জন্য আলাদা একটা স্পেস থাকবে, এবং রেস্ট রুম কখনো যদি রেস্ট নিতে চায় তাহলে সেই ফ্যাসিলিটিও থাকতে হবে। সব ডিপার্টমেন্টস স্পেস ফর ইচ, প্রত্যেকটা এই শপের যে ডিপার্টমেন্ট, শপের ম্যাটেরিয়ালস গুলো থাকবে সেই জায়গাটা একটা আলাদা স্পেস থাকবে। লোকেশন ফর চকবোর্ড বা হোয়াইট বোর্ড, বুলেটিন বোর্ড, সেই বোর্ডের জন্য আলাদা একটা লোকেশন থাকতে হবে। ইনস্ট্রাক্টরস ডেস্ক, ফিলিং ক্যাবিনেটস, এই জিনিসগুলো প্রপার থাকতে হবে। তো আমরা মোটামুটি ভাবে যেটুকু দেখেছি, কিছু অ্যাক্টিভিটি ছিল। আচ্ছা, অ্যাক্টিভিটিসটা আমরা কালকেই করি, আজকে বরঞ্চ একটু বাকি কাজ আর একটু আগায় নেই। মেইনটেইন ট্রেনিং এন্ড, আচ্ছা বেশি বোরিং লাগছে নাকি খালি থিওরিটিক্যাল কথাবার্তা বলে যাওয়াতে? খুব কি বেশি বোরিং না, হয়? না না স্যার, স্যার, না স্যার, গো অন। আমরা কিন্তু ওর উপর অ্যাক্টিভিটিস আছে, এটা কিন্তু মেইন কাজ। এখানে আমার বেশি মানে জাস্ট একটু শুনলাম, ওইটা আমার ক্লিয়ার হবে যখন আমি অ্যাক্টিভিটিসটা করব, সেই জন্য এখানে আমরা একটু র্যাপিডলি চলে যাচ্ছি। টুলস অ্যান্ড ইকুইপমেন্ট বলতে কি বোঝায়? A tools is a device that can be used to produce an item or accomplish a task, but that is not consumed in a process. তার মানে টুলসটাতে আমি কাজ করব, কিন্তু এটা কিন্তু কনজিউমেবল আইটেম না। অর্থাৎ যেই টুলসটা, যে ডিভাইসটাতে আমি কাজ করব, সেটা যে ওই কাজ শেষ হয়ে গেলে ডিসপোজ করে ফেলবো সেটা না। তাহলে টুলস হচ্ছে সেইটা, যেমন একটা হ্যামার যদি একটা টুলস, হ্যাঁ হাতুড়িতে আমি কাজ করছি, পিটাচ্ছি, কিন্তু সেটা কি হচ্ছে, সেটা কি হাতুড়িটা কি ডিসপোজ করে ফেলে কাজের পরে? করে না। তাহলে সেই জন্য সেটা হলো টুলস। তাহলে টুলস সেইটাই যেটাতে আমরা কাজ করব, ইউজ করব ঠিকই টাস্কের জন্য, বাট সেটা কনজিউমেবল না। ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এক্সটেনশন অফ দ্য human hand, thus increasing speed, power and accuracy, and on the other hand equipment includes any machines powered by electricity. এখন বলছে আমরা যেটা নরমালি কাজ করে থাকি, যে একজন মানুষ আমরা কাজ করতাম, যেটা হাত দিয়ে কাজ করতাম, সেই হাতে কাজ করতে আমার অনেক সময় লাগে, কিন্তু আমি যদি এখানে একটা টুলস ব্যবহার করি তাহলে আমার কাজের স্পিডটা বাড়বে। হ্যাঁ, আমি আরো সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। অনেক কাঠের কাজের ডিজাইন করে, এখন কত টুলস বের হয়ে গেছে, সেইগুলো দিয়ে কাজ করলে যত সুন্দর করে করা যায়, ম্যানুয়ালি আমি কাজ করতে গেলে অত সুন্দর হয় না। ইভেন আমরা যদি ইকুইপমেন্টের কথা বলি, যে ইকুইপমেন্ট গুলো টুলস এর পরিবর্তে যে ইকুইপমেন্টস গুলো আমরা ব্যবহার করছি, যেগুলো কিন্তু ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে কাজ করছি, সেটা কিন্তু অনেক র্যাপিড করে। টুলস কিন্তু খুব বেশি আগাতে পারে না, কিন্তু এই ছোট ছোট এখন অনেক ইকুইপমেন্টস তৈরি হয়েছে, যেমন এই কাঠের কাজের জন্য অনেক ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা ইনস্ট্রুমেন্ট বেরোচ্ছে, ইকুইপমেন্ট বেরোচ্ছে, সেটা দিয়ে অনেক তাড়াতাড়ি কাজ করা যায় এবং সুন্দরভাবে ডিজাইন করা যায়। যেটা আগে হ্যান্ড টুলস ছিল, সেটা দিয়ে অত সুন্দর করে করা যায় না। সো আমরা ইকুইপমেন্ট বলতে টুলস এর থেকে একটু বড় ধরনের বিষয়কে বুঝছি, এবং এটা সাধারণত অনেক ক্ষেত্রে ইলেকট্রিসিটিকে ইউজ করেও কাজ করে থাকে। ক্লাসিফিকেশন অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, এখানে আমরা হ্যান্ড টুলস বলছি, মেশিন এবং পাওয়ার টুলস বলছি, এবং নিউমেটিক টুলস বলছি। তাহলে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ক্যান বি ক্লাসিফাইড, কিভাবে ক্লাসিফাইড করছে দেখি। সবই তো টুলস বলছে। হ্যান্ড টুলস আর টুলস ম্যানিপুলেটেড বাই হ্যান্ডস উইদাউট ইউজিং ইলেকট্রিক্যাল। তাহলে ইলেকট্রিক্যাল সাপ্লাই অথবা ইলেকট্রিক্যাল না বলে ইলেকট্রিসিটি বললে আরো ভালো হতো। তাহলে ইলেকট্রিসিটি ছাড়া যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কাজ করছি, হ্যাঁ হাত দিয়ে, হ্যাঁ সেইটাকে আমরা টুল বলছি, হ্যান্ড টুলস। ঠিক আছে, যেমন হ্যামার, স্ক্রু ড্রাইভার, এগুলো সাধারণত আমরা ইলেকট্রিসিটি ইউজ করা ছাড়াই ব্যবহার করছি। প্লায়ার এগুলো আমরা হ্যান্ড টুলস বলছি। মেশিন পাওয়ার টুলস, তাহলে আর টুলস ম্যানিপুলেটেড বাই আওয়ার হ্যান্ডস অ্যান্ড উইথ দ্য ইউজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি। যদি ইলেকট্রিক্যাল এনার্জি এখানে ইউজ করা হয় তাহলে সেটা মেশিন অথবা পাওয়ার টুলস বলছি। হ্যাঁ, তাহলে হ্যান্ড টুলস আর মেশিন অথবা পাওয়ার টুলস এর মধ্যে পার্থক্য হচ্ছে সেগুলো যেগুলো ইলেকট্রিসিটি দ্বারা অপারেট হয়ে থাকে। নিউমেটিক টুলস আর টুলস অফ ইনস্ট্রুমেন্টস অ্যাক্টিভেটেড বাই এয়ার প্রেসার। তার মানে এই নিউমেটিক টুলস বলতে আমার যদি এয়ার প্রেসার
ব্যবহার করে কাজ করা হয়ে থাকে, সেটাই হলো নিউমেটিক টুলস। অনেক অনেক মানে যে ইন্ডাস্ট্রি আছে, সেখানে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু ডাইরেক্ট এয়ার প্রেসার দিয়ে কাজ করে, অনেক ইলেকট্রিসিটি ছাড়া, শুধু এয়ার প্রেসার দিয়ে মেশিন চলে। কিন্তু অনেক মেশিন আছে, আমরা হয়তো দেখি নাই, যারা দেখেছি তারা বুঝতে পারছি ওইসব মেশিনগুলো এয়ার ফ্লো দিয়ে সব কাজ করা যায়, ইলেকট্রিসিটির পরিবর্তে এয়ার ফ্লো ইউজ করে কাজ করে, এটাকে নিউমেটিক টুলস বলে। নিউমেটিক টুলস আর ডিজাইনড অ্যারাউন্ড 3 বেসিক ডিভাইস: দ্য এয়ার ক্লিনার, the vane motor, and the sprayer. স্প্রে করছে, সেটাও আছে এরকম, এয়ার দিয়ে স্প্রে করছে, সেটাকে বলছে নিউমেটিক টুলস। ঠিক আছে, কি বোঝা গেছে? কিন্তু ইকুইপমেন্টস কি তাহলে? এটা তো সব জায়গায় টুলস বলছে, তাহলে ইকুইপমেন্ট কি হলো তাহলে? এই পাওয়ার টুলস কে আমরা ইকুইপমেন্টও বলতে পারি। মেশিনের পাওয়ার টুলস যেগুলো, এগুলোকে আমরা অনেক সময় ইকুইপমেন্ট হিসেবে ট্রিট করি। ঠিক আছে, হ্যান্ড টুলস হিসেবে বলে, পাওয়ার টুলসও বলে আবার। কিন্তু এটা এখন ক্লাসিফিকেশন বিষয়টা কেমন যেন হয়ে যাচ্ছে, মানে টুলস আর ইকুইপমেন্টের মানে পার্থক্যটা একটু জটিল। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বারটা একটু বুঝাই দিন, এই যে ফিনিমেটিক টুলস। আচ্ছা আমি বুঝাই বলছি। আচ্ছা দেখি ছবি আছে কিনা। আচ্ছা ঠিক আছে, কনফিউশন আমরা একটু আরেকটা শেয়ার করি। Tools and equipment, classification tools. Tools and device are sort of equipment. Hand tools, screwdrivers, screwdrivers, hammers, pliers, এগুলো hand tools. Ranger, plunger. Machine tools, electric drill. আচ্ছা, grinder tools, vacuum cleaner. Pneumatic tools, এই যে wrench. নিউমেটিক টর্ক রেঞ্জ, টর্ক নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করছে, অথবা এয়ার চিজেল। এয়ার চিজেল তো আমাদের রেসিপ্রোকেটিং মোশন টু ড্রাইভ দ্য কাটিং হ্যামার। আচ্ছা, এয়ার ড্রিল, তাহলে এয়ার ড্রিল বলছে, তাহলে এয়ার ব্যবহার করছে ড্রিলের ক্ষেত্রে। তারপরে এয়ার র্যাকেট, এগুলো সব নিউমেটিক ফ্লোর জ্যাক। স্যার আমার মনে হয় ফিনিমেটিক টুলসে এয়ারের ইউজটা বেশি। এই এয়ারের এটা, এই যা যেমন দেখা যাচ্ছে যে এটা চলছে, এই যে একটা অনেক জায়গায় মানে ক্যারি করছে হলো বিভিন্ন ভারী বস্তু নিয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এয়ার দ্বারা পরিচালিত হচ্ছে। আমি নিউমেটিকেরটা আমি নিজে ফিল করি, সেই জিনিসটা কি, নিউমেটিক ডিভাইস হলো টেক্সটাইল যে জ্যাকগুলো আছে না, ট্রাকের বড় বড় চাকা যে উঠায়, মানে তো এয়ার ইউজ আছে। রাইট, হাইড্রোলিক প্রেসার আর কি, হাইড্রোলিক জ্যাক প্রেসার না। এটা একটা ভালো এক্সাম্পল হলো ট্রাকে যেটা দেয়, হ্যাঁ এইখানে হাইড্রোলিক জ্যাক আছে। ঠিক ঠিক কথা বলছে। তো আমি এই অনেকগুলো আইটেম চলে, এয়ারে চলে। এয়ারটা আরো ইনস্ট্রুমেন্ট দেখানো যায় আমার মনে হয়, নেটে সার্চ করলে আমরা নিউমেটিক ডিভাইস দেখাতে পারবো, নিউমেটিক টুলস। আচ্ছা একটু সার্চ করি, যেহেতু কথাটা আসছে আমরা একটু সার্চ করি। একটা হলো ইকুইপমেন্ট, কথাটাকে আর একটু ক্লিয়ার করি। ইকুইপমেন্ট, আচ্ছা ইকুইপমেন্ট আমরা একেবারে নেটেই সার্চ করি। ইকুইপমেন্ট এন্ড টুলস, দেখি কি তারা বলছে। টুলস এন্ড ইকুইপমেন্টস, দেখি আরো ক্লিয়ার করতে পারি কিনা। টুলস আমরা একটা পিডিএফ ওপেন হচ্ছে, হ্যাঁ পিডিএফ সেজন্য একটু সময় বেশি লাগছে। মানে টুলস তো আমরা ক্লিয়ার হচ্ছে, কিন্তু
ইকুইপমেন্টস নিয়ে অনেক জায়গায় কনফিউশন বলছে, বাট ইকুইপমেন্টসটা হচ্ছে সেটা যেটা আমার মনে হয় একটু বেশি ভারী। এই যে ইকুইপমেন্ট, আচ্ছা অলস ইকুইপমেন্ট, এই যেমন এই যে এইটা তো মেশিন, টুলস অ্যান্ড ইম্পর্টেন্ট টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, কোয়ালিটি অফ টুলস, এটা তো টুলস এর পর্যায়ে পড়ে। স্যার আমরা যেরকম বলি স্যার মানে ক্লিনিং ইকুইপমেন্ট, মানে হ্যাঁ। যে ইগুলা দেখা যাচ্ছে যে আপনার হয়তো ভিমবার এই টাইপের যে জিনিসগুলা যেটা মানে ক্ষয়প্রাপ্ত হয়, সেটা কিন্তু সাধারণত মানে আমরা মানে ইকুইপমেন্ট বলি। ক্ষয়প্রাপ্ত হয় না, হ্যাঁ কেন ইকুইপমেন্ট হলে মানে ক্ষয়প্রাপ্ত মানে হবে না? কনজিউম হয়ে যায় আর কি। ইকুইপমেন্ট কনজিউমেবল হবে না? না, না। না না, না equipment consumer হবে না, Consumable কনজিউমেবল এটা পার্মানেন্ট। টুলস একত্রেই তো মনে হয় ইকুইপমেন্ট বলে, ইকুইপমেন্ট তো সরঞ্জাম, অনেকগুলো টুলস একত্রে তো ইকুইপমেন্টসই বলা চলে। না, এখানে ইকুইপমেন্ট যেটাতে ইউজ ইলেকট্রিসিটি পাওয়ার প্রয়োজন, ওইটা ইকুইপমেন্ট হিসেবে ধরা হয়। স্যার যেগুলো একটু লার্জ হয় একটু বড় হয় স্যার, Large আর হয়, ইলেকট্রিসিটি সাপ্লাই ভাবে চলে একটু ভারী হেভি ওয়েট যেগুলো হয় স্যার, এগুলো হচ্ছে ইকুইপমেন্ট। আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই হতেই হবে, নট দ্যাট। হ্যাঁ, তাও ইকুইপমেন্ট হতে পারে। আমরা একটু ডিস্টিংক্ট করি, এটা ইলেকট্রিক, রেফ্রিজারেটর, ওভেন, এগুলো স্যার ইকুইপমেন্ট। হ্যাঁ এই যে এগুলো কি স্যার আমার কাছে একটা সিবিএলএম আছে, ওখানে কিন্তু ইকুইপমেন্টের একটা সংজ্ঞা ছিল, ওখানে ইলেকট্রিসিটির ইউজের কথা বলেছে না, সেটা তো আমরা এখনো দেখছি তাই। যখন স্টুডেন্টদেরকে রিড দিই স্যার আমরা এরকম ইলেকট্রিসিটির কথাটা বলি। আমাদের একটা গ্রুপ আছে স্যার, আমি গ্রুপে ওটা শেয়ার করতেছি, দেখলে হয়তো একটু উপকৃত হবে সবাই। শেয়ার করতে চাচ্ছেন, করেন করেন, সমস্যা নেই। স্যার স্ক্রিন শেয়ার না, আমাদের একটা গ্রুপ আছে তো ওখানে আমি স্ক্রিনশট শেয়ার করতে যাচ্ছি। করেন শেয়ার, অসুবিধা নেই। আচ্ছা সমস্যা নেই, মোট কথা হচ্ছে টুলস, হ্যান্ড টুলস আমরা বুঝি, এটাতে খুব একটা বিষয় আসবেও না। ইকুইপমেন্টসটা আমরা বলতে পারি টুলস এর থেকে একটু ভারী যে জিনিসটা, সেটাই ভারী টুলসটাকে আমরা ইকুইপমেন্টস বলছি, এবং সাধারণত এটা ইলেকট্রিসিটি দ্বারা পরিচালিত হয়ে থাকে, ব্যাস এটুকু বললে চলবে। ওকে, আবার টুলস এর মধ্যে পার্থক্য রাখছে ওরকম তিনটা, তাহলে টুলস এর মধ্যেও কিন্তু হ্যান্ড টুলস, মেশিন টুলস বলছে, হ্যাঁ, আর নিউমেটিক টুলস বলছে। নিউমেটিক বলতে বোঝাচ্ছে এয়ার দ্বারা পরিচালিত, এয়ার ভ্যাকুয়াম দ্বারা পরিচালিত। তাহলে এয়ার দ্বারা পরিচালিত অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো শুধু আমাদের, যেমন ওই বললো যে ট্রাকের ক্ষেত্রে এটা ভারী বস্তুকে উপরে তোলার ক্ষেত্রে কাজ করে, অথবা একেবারে সরাসরি ওই মানে ইয়াতে কাজ করে। আমরা তো ওখানে এক্সাম্পল পেয়েছি, যেমন ভ্যাকুয়াম ক্লিনার বলছে, তো এটা ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু ভ্যাকুয়াম হচ্ছে, কিন্তু ভ্যাকুয়াম দ্বারা পরিচালিত কিনা ওটা তো মানে ইলেকট্রিসিটি দ্বারা পরিচালিত, কারণ এটা নিউমেটিক বলা যাবে না। নিউমেটিকটার ক্ষেত্রে পরিষ্কার এয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন এই যে বললাম যে হাইড্রোলিক ব্রেক, এই যে হাইড্রোলিক ব্রেক বলছি, এইটা কিন্তু নিউমেটিক, বোঝা গেছে? এটা কমপ্লিটলি এয়ার প্রেসার দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেসব ইকুইপমেন্ট এয়ার প্রেসার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাকে বলছে নিউমেটিক। এটুকু জানলে আপাতত চলবে, বোঝা একটু হলেও মানে চেষ্টা করেছি। কনসেপশনটা তারপরেও থাকবে, একটু ভেরিয়েশন থাকবে, কারণ এত ডিস্টিংক্ট বলার প্রয়োজন হচ্ছে না বা দরকার হচ্ছে না। আমরা এই জায়গাটায় পরীক্ষায় যদি প্রশ্ন আসে, সাধারণত এই প্রশ্নটা আসে, এই একটা প্রশ্ন আমরা দেখেছি বেশিরভাগই আসে, যে টাইপ অফ মেইনটেনেন্স, কয় ধরনের মেইনটেনেন্স আছে। একটাকে বলছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স, একটা বলছে কারেক্টিভ মেইনটেনেন্স। এটা ইম্পর্টেন্ট, এটা একটু লিখে রাখি। তার মানে প্রিভেন্টিভ বলতে বোঝাচ্ছে আমরা মেশিন যে ব্যবহার করার আগেই সবসময় রুটিন যদি চেক আপ করি, তাহলে সেটা কিন্তু প্রিভেন্টিভ মেইনটেনেন্স, অর্থাৎ প্রতিনিয়ত মেইনটেনেন্সের চেকিংটা হয়, হ্যাঁ, কাজের সময়, তাহলে তার লাইফ বেড়ে যায়।
is conducted to keep equipment working or extend the life of the equipment. এতে কি হচ্ছে যে এই প্রিভেন্টিভ মেইনটেন্স মেইনটেইন করলে কি সুবিধা হচ্ছে যে কোনো একটা যন্ত্রের তার যে কাজ করার ক্ষমতাটা বেড়ে যায়, তার কাজ করার যে লাইফ টাইমটা তার বেড়ে যায়। আমরা রেগুলার মেইনটেইন করি, যে একটা মানুষ সাইকেল চালায়, সে সাইকেলটা যদি রেগুলার মেইনটেইন করে, তেল পানি দিয়ে সবসময় পরিচর্যা করে, তাহলে ওই সাইকেলটা যতদিন লাইফ পাবে, কিন্তু মেইনটেইন না করলে ততদিন লাইফ পাবে না। সেটার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বলতে পারি। আমরা গাড়ি যদি বলি, আমরা বাসায় যেসব যন্ত্রপাতি ব্যবহার করি, সবগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো আসে। কারেক্টিভ মেইনটেনেন্স যেটা, সেটা হচ্ছে ইজ সামটাইমস কল্ড রিপেয়ার। তার মানে কি, কোনো কারণে এটা অকেজ হয়ে গেছে, এটাকে রিপেয়ার করতে হবে। এই রিপেয়ার করার বিষয়টা যখন আসে তখন কারেক্টিভ মেইনটেনেন্স। আচ্ছা, আমাদের কথার কথা, বাসায় যদি এসি, অফিসে যদি এসি ইউজ হয়, তাহলে এর প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি? এসি ওয়ার্কশপে এসি আছে, তাহলে এসির ক্ষেত্রে প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি? স্যার ফিল্টার গুলি পরিষ্কার মাঝে মধ্যে, বা রাইট, ভালো বলছে। মাঝে মাঝে এই যে ফিল্টার গুলো পরিষ্কার করে ফেললে মাসে, আর এয়ার ক্লিন করলে যথেষ্ট স্যার। এবং এটা না হলে কিন্তু সমস্যা হয়। আচ্ছা, কিচেন, অনেকের কিচেনে কিচেন হুড, এখন তো অনেক জায়গায় কিচেন হুড ইউজ করে, তাই না? করে না বাসা? এই কিচেন হুডটা কিন্তু মনে হয় জানে, আচ্ছা ও তো সাকিং করে নিয়ে যাবে, এই এয়ার গুলো বাইরে দেবে, তো দেখা যাচ্ছে কিছুদিন পরে দেখা যায় যে ওই যে তেল বাইরে না পড়ে ভিতরে পড়তেছে। কেন? আসলে ওর ভিতরে কিন্তু একটা মোটর আছে এবং পাখা ঘোরে। এই যে তেল জাতীয় জিনিসটা ওখান থেকে গ্যাসের মধ্যে থেকে বের হয়, ধোয়ার মধ্যে থেকে বের হয়, তাহলে ওইটা কিন্তু ওর গায়ে লেগে আটায় এমন ভাবে টাইট হয়ে যায়, দেখা যায় কি ও ফ্যানটা ঘোরে না, শেষে উল্টা উল্টা ভেঙে ঘোরায়। উল্টা ঘুরলে বাইরে না যায়, ভিতরে চলে আসে। সো এটা একটা মানে 6 মাস পর পরে যদি ক্লিন করা হয় প্রপারলি, তাহলে তখন কোনটা ক্লিন করতে হবে স্যার? মানে কিচেন হুড যেটা বলছি, ওর ভিতরে কতগুলো ফ্যান আছে। এই ফ্যান গুলো এই যে তেল চিটচিটে হয়ে যায়, তেল চিটচিটে হয়ে এটা শক্ত হয়ে যায়, যেভাবে ঘোরার কথা ঘোরে না, না ঘুরে অনেক সময় এমন আছে ভেঙেও ভিতরে ওই জায়গায় পড়ে থাকে, বা অথবা উল্টা ঘোরে। এইটা হলো ওই যে লোক এনে ওদেরকে বললে, ওরা একটা কেমিক্যাল আছে, ওগুলো খুলে এগুলো ওয়াশ করে দেয়, করলে পরে ওই তেল যে জমে থাকে এগুলো যখন ক্লিন হয়ে যায় তখন আবার স্বাভাবিক কাজ করে। যেমন বললাম যে এসির ক্ষেত্রে এই ফিল্টার যদি আমরা করে দেই, আমরা নর্মালি বাসা বাড়িতে যে ফ্যান ট্যান ইউজ করি, এগুলো তো আমরা নর্মাল পরিষ্কার করি, তো এটা তো আমরা ফিজিক্যালি দেখি যে ধুলা পড়তেছে, সেজন্য পরিষ্কার করি, কিন্তু ওই আইটেম গুলো কিন্তু আমরা চোখে পড়ে না। যেটা বললাম যে এসির ক্ষেত্রে নর্মালি চোখে পড়ে না, তো ওই ফিল্টার পরিষ্কার না করলে ওটা মানে বাতাস সার্কুলেট না হয়, ওটাই কিন্তু সমস্যা তৈরি করে ফেলে। তখন ঠান্ডাও হয় না, আবার এক সময় দেখা যায় ওই গ্যাস ট্যাস বের হয়ে ওই সমস্যা হয়ে যায়। কিন্তু ওটা মান্থলি যদি একবার ধুয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওটা অনেক ভালো পরিষ্কার থাকে। হ্যাঁ, তাই এই জন্য আর একটা ব্যাপার আছে স্যার। হ্যাঁ, স্যার ওই যে স্যার যেটা হচ্ছে গ্যাসের চুলা স্যার, গ্যাসের চুলা দীর্ঘদিন মানে গ্যাস ওই জ্বলার কারণে ওই স্যার ওর মধ্যে ময়লা টয়লা জমে স্যার, সাইটায় জমে। ওটা যদি পরিষ্কার করে দেওয়া যায় স্যার, পরে কিন্তু মানে আগুনটা ভালো হয় এবং হিটটাও ভালো হয় স্যার। রাইট, গ্যাসের চুলাতে প্রবলেম। রাইট, এইগুলো কিন্তু আমরা অনেক সময় বুঝি যে, আমি মনে করি যে একবার কিনছি আর এটা কন্টিনিউয়াস ইউজ করতে থাকবো, ওটা মানে মেইনটেইন না করার মানে করার কোনো প্রয়োজন হয় না, ওটা নষ্ট হয়ে যায়, তার রিপ্লেস করে আরেকটা আনে। কিন্তু মেইনটেইন করলে কিন্তু লাইফ কিন্তু অনেক বেড়ে যায়। গ্যাসের চুলাটা স্যার ওই যে খোলাটা সমস্যা, প্রথম আমি একটা মিস্ত্রি নিয়ে এসে প্রথমবার দেখছি। হ্যাঁ অবশ্যই, পরে কিন্তু নিজেই শিখে ফেলছি 500 টাকা, হ্যাঁ শিখে নিতে পারলে তো ওয়েল এন্ড গুড, কিন্তু 200-500 টাকা দিলে ওটা ডিপেন্ড করে এক একটা আইটেমের উপরে। তো দেখা যায় কিচেন হুড পরিষ্কার করতে হয়তো 1000 টাকা নেয়, কারণ ওরা কেমিক্যাল আছে ভিতরে, খুলে ওগুলো নিয়ে কাজ করে। আবার ওই যে গ্যাসের চুলার কথা বললাম, রাস্তায় দেখা যায় লোক পাওয়া যায় গ্যাসের চুলা, ওরা বলে গ্যাসের চুলা সারাবেন কিনা, ওখানে কিন্তু তারা 200-300 টাকা করে নেয়। বাট এই কাজগুলো সার্ভিসিং করলে এটা লাইফ বেড়ে যায়। সো আমাদের যে মেশিনারিজ গুলো আছে সেটার ক্ষেত্রে ওরকম ব্যাপার,
যে প্রপার তেল পানি দেওয়া, পরিষ্কার করা, এগুলো না করলে ওইগুলো লাইফ টাইম নষ্ট হয়ে যায়। আর ফ্রিজের এরকম কিছু আছে নাকি স্যার যে হ্যাঁ, পরিষ্কার করলে এটা হয়? এটা কেউ কি শেয়ার করতে পারবে স্যার, যে একটু ফ্রিজ কোন জিনিসটা পরিষ্কার আমরা যদি করতে পারি কিনা, যেটা হলে ফ্রিজের জন্য এটা একটু আচ্ছা, এমনি সিভিক সেন্সের একটা কথা বলি, এমনি ফ্রিজের ভিতরে এইগুলো কিন্তু দুর্গন্ধ হয়ে যায় যদি ওই রকম সপ্তাহে সপ্তাহে পরিষ্কার না করি। এটা তো আপনি বুঝেন যে যেসব আইটেম গুলো রাখা হয় সেগুলো কিন্তু ভিতরে এমনি অফ করে যে আমার মনে হয় ভিতরটা ক্লিন করে, এটা একটা। আর একটা ব্যাপার আছে, যেমন ওদের এই যে এখানে কিন্তু বরফ জমা একটু একটু পুরানো হলে বোঝা যায় যে অনেক সময় ওই একটা হিটার থাকে, মানে হিটার বলতে কি কানেকশনটা এমন ভাবে থাকে যে ওইখানে গরম মানে একটা হিট হয়, হিট হয়ে যে পানিটা পিছন থেকে বের হয়, কম্প্রেসার বলে। না, কম্প্রেসার আর এক জিনিস। কম্প্রেসার তো কম্প্রেসারের কাজ করে টোটাল কাজটা করার জন্য, কিন্তু কম্প্রেসারের বাইরেও আর একটা বিষয় থেকে থাকে যে আমাদের ওই প্রত্যেকটা ফ্রিজের পিছন থেকে দেখবেন যে পানি বের হয়, কিন্তু এই যে পানিটা বের হয় এই পানিটা কিন্তু ভ্যাপার হয়ে যায়। এই ভ্যাপার করার জন্য ওখানে একটা ছোট হিটার মতন থাকে, আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি। তো কোনো কারণের জন্য ওইটা যদি ঠিক মতন কানেক্টেড না থাকে ওই বডিতে, তাহলে এই ভ্যাপার হয় না, তাহলে ভ্যাপার না হয়ে সে লিকুইড পানি হিসেবে বেরোতে থাকে। এটা একটা ব্যাপার। এগুলো ছোট হিউমিডিফায়ার, হিউমিডিফায়ার বলা যায়, বলা যায়, কিন্তু এই হিউমিডিফায়ার ওই সেন্সে যে এটা কিন্তু মূলত হিট করেই বের করে ফেলে, মানে বের করা মানে কি বাইরের পানিটা, এটা আউটসাইডের বিষয় বলছি। আমি জানি না আরো কেউ এখান থেকে ভালো জানতে পারে, কবে একজন আমাদের এই গ্রুপে, মানে গত গ্রুপে, আপনাদের গ্রুপেই তো ছিল যে ফ্রিজ নিয়ে তার প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে ওই কথাগুলো সে বলেছিল অনেক সুন্দর করে। আসলে ওই যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন নিয়ে যিনি কাজ করেন তিনি তারা ভালো বলতে পারেন। বাট প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটার একটা মেইনটেনেন্স একটা নিয়ম আছে, এবং এই মেইনটেনেন্সটা যদি আমরা নাও জানি, বিশেষ করে যেসব মানে ওয়ার্কশপে যে মেশিনারিজ গুলো ব্যবহার করি সেই মেশিনারিজের সঙ্গে কিন্তু একটা ম্যানুয়াল আসে, সেই ম্যানুয়ালে কিন্তু লেখা থাকে যে কিভাবে এটা রুটিন মেইনটেইন করতে হবে। ওইটাও যদি ফলো আপ করা যায় তাহলেও কিন্তু কাজ হয়। ওখানে অনেকগুলো কথা লেখা থাকে, আমরা ওইগুলো স্টাডি করি না অনেকে, আর অনেক সময় ইংলিশে লেখা থাকে সেজন্য হয়তো খেয়াল করি না, এটা হতে পারে। কিন্তু যারা মানে প্রপার ওয়ার্কশপের সঙ্গে যারা কাজের সঙ্গে ভালো জড়িত ওনারা কিন্তু এই জিনিসটা মেনটেন করে। এই নিয়ে অনেকখানি কথা বললাম, তার এটা এতখানি বলার পিছনে কারণ হলো এটাই পরীক্ষায় আসে প্রশ্ন যে টাইপস অফ মেইনটেনেন্স কয় রকমের, প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি, কারেক্টিভ মেইনটেনেন্স কি। সো আমরা মোটামুটি বলার চেষ্টা করছি। লাস্টে বলছে যে কোনো কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেলের কথা বলছে, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, পিডিসিএ। এই পিডিসিএ যে বিষয়টা একসঙ্গে পরীক্ষা অনেক সময় আসে যে পিডিসিএ সাইকেল কি, এটা ওই অংশও আসতে পারে, দ্যাট ইজ 3 নম্বর যে সিবিএলএম এ অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস, সেখানেও পিডিসিএ আসে, অনেক সময় এই জায়গাও পিডিসিএ কথাটা আসে। তাহলে এই পিডিসিএ হলো মেইনটেনেন্স মানে ক্ষেত্রে সেখানে বলছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। এটা অনেকভাবে বোঝানো যাবে। যেমন আমি অনেক সময় বলে থাকি যে এখন রিসেন্টলি একটা ঘটনা আপনি খেয়াল করে দেখবেন যারা ঢাকায় অবস্থান করেন, যে তেজগাঁ 7 রাস্তা থেকে আমাদের জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মেয়র হানিফ, আমাদের হানিফ বলছি, আগের যে মেয়র ছিলেন, হ্যাঁ, আনিস সাহেব, উনি এইখানে করলো যে রাস্তায় লুপ সিস্টেম করবে। আপনি কি এই রাস্তায় যারা চলাচল করেছেন আপনারা দেখছেন যে গাড়ি রাস্তাকে লুপ সিস্টেম করেছে। লুপ সিস্টেমটা আগেও আমি বুঝতাম না। তো লুপ সিস্টেমটা যেটা অ্যাডভান্টেজ আমি দেখলাম যে গাড়ি কখনো থেমে থাকা লাগে না, অর্থাৎ একটা জায়গায় আসলে যে আপনি যে টার্নিং নিবেন, টার্নিং নিয়ে আবার যে অংশতে ফিরে আসবেন, এটা দেখছেন আপনারা কেউ রাস্তায় লুপিংটা দেখেছেন? এই যে 7 রাস্তাকে যে রাস্তাগুলো এবার নতুন করে করেছে। না স্যার। জি স্যার, দেখছি স্যার। দেখেছেন? তাহলে এইটা হলো কি ওই এখন আগে যেমন
ক্রস করে যেত, এক গাড়ি থামায় দিয়ে তারপরে মানে পার করাতো অন্য গাড়ি। আর লোকাল সিস্টেমে বলছে যে না, ওই রাস্তাটাই একটা মাঝখানে একটা জায়গায় চওড়া করে ফেলছে, সেই চওড়া সার্কেল করে দিয়েছে স্যার, হাফ সার্কেল করে দিয়েছে, দেখা ওইটা যায় বেশি। থেকে ঘুরে আসবে। এবং এই অ্যারেঞ্জমেন্টটা যেটা সুবিধা, মানে আপনার ওই জায়গাটায় অনেক চওড়া হবে, মোটা হবে, এটা ঠিক আছে। যদি স্পেস আমরা দিতে পারতাম তাহলে আমাদের যে চমৎকার কাজ হতো, গাড়ি কখনো থেমে থাকতো না, গাড়ি কন্টিনিউয়াস চলতো, এই জ্যাম এভাবে আর হতো না। এবং এই কাজটা কিন্তু আনিস সাহেব বোঝার পরে যে কাজটা করছে, আমি মেইন জায়গাটা বলছি যে প্ল্যান ডু চেক বলতে কি বোঝাচ্ছে, যে আমরা প্রথমে প্ল্যান করলাম যে এই রাস্তা থেকে এই রাস্তা 22টা লুপ হবে, এরকম চিন্তা করছে। তো 22টা লুপ সে একবারে শুরু করে নাই, প্রথমে বললো যে আমরা পাইলট টেস্ট করবো, অর্থাৎ 2টা বা 3টা আমরা লুপ বানায় দেখবো যে আসলে এটা থেকে উপকার পাওয়া যায় কিনা, এবং লুপ বানাতে গেলে আর কোথায় সমস্যা তৈরি হয় সেটা আরো কিভাবে মিনিমাইজ করব। তখন ওরা 2-3টা লুপ করেছে, যেমন আপনাকে ওই উত্তরার ওইদিকে করলো, এবং উত্তরার ওইটা করার পরে আমরা দেখলাম যে ভালো অ্যাডভান্টেজ আসছে, যে অনেক জ্যাম কমে গেছে। তো এইটা দেখার পরে তাহলে এই প্ল্যান প্রথমে করলাম যে আমরা এইখান থেকে এখানে করব, তারপরে সেই জন্য ডু করলাম কি, একটা স্যাম্পল নিয়ে একটা অংশ নিয়ে কাজ করেছে। এই স্যাম্পল নিয়ে কাজ করার পরে এইটা কি করলাম, আবার আমাকে আর এর ইমপ্রুভমেন্ট করলাম, যেখানে যেটুকু দরকার সেটা হলো চেক করলাম যে কোথায় কি সমস্যা আছে, এবং সেটার আর ইমপ্রুভমেন্ট করলাম, যার পরে দেখি যদি এর ভালো ইমপ্রুভমেন্ট আসছে দেন ফাইনালি অ্যাক্ট, তার মানে প্ল্যান অনুযায়ী পুরা কাজটা করলাম। তাহলে ডিজাইন অর রিভাইজ বিজনেস, আবার এটা কিন্তু চক্রাকারে চলে, তার মানে অ্যাক্ট করার পরে আবার ওই প্ল্যান, মানে আমরা যদি আবার প্ল্যান চেঞ্জ করা লাগে করে আবার নতুন করে কাজ করব। তো এইভাবে পিডিসিএ সাইকেলটা চলতে থাকে, পিডিসিএ সাইকেল। হ্যাঁ, অনেক সময় এই কথা জানতে চাই। এখন মডার্ন সিস্টেমটা এটা খুবই মানে জনপ্রিয়তা আছে এই সাইকেলটা। তাহলে মোটামুটি ভাবে আমরা বোঝার চেষ্টা করলাম, বোঝা গেছে কি এটা? জি স্যার। সুন্দর করে বুঝতে পারছি স্যার। হ্যাঁ, প্রথমে বলছে প্ল্যান মানে ডিজাইন আর রিভাইজ বলছে পরের বার রিভাইজ, তাহলে ডিজাইন আর রিভাইজ বিজনেস প্রসেস কম্পোনেন্ট টু ইমপ্রুভ রেজাল্ট। তারপরে বলছে টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান এন্ড মেজার ইজ পারফরমেন্স, তার মানে ওইটা এক্সিকিউট করবো অংশবিশেষ পাইলট হিসেবে করে, আমি দেখবো মেজার করব যে এটার পারফরমেন্সটা কেমন। তারপরে চেক অ্যাসেস দ্য মেজারমেন্টস এন্ড রিপোর্ট দ্য রেজাল্ট টু ডিসিশন মেকার, তাহলে এইটা তারপরে চেক করব, ওই যে কাজটা করার পরে চেক করব, যে অ্যাসেসমেন্ট করব যে এইটা কতটুকু পারফর্ম করেছে, কতটুকু করে নাই, কোনো এটার আরো ইমপ্রুভমেন্ট আনতে হবে কিনা সেটা ডিজাইন মেকারকে জানাবে সে। দেন অ্যাক্ট ডিসিশন টু চেঞ্জ, মানে ওই চেকের ইনফরমেশন অনুযায়ী সে ডিজাইনটাকে আবার চেক করবে, নিডেড টু ইমপ্রুভ দ্য প্রসেসটা ইমপ্রুভ করার জন্য সে চেঞ্জ করবে, চেঞ্জ করে আবার সে প্ল্যান তৈরি করলো এবং সেই অনুযায়ী সে প্ল্যান এক্সিকিউট করবে। গ্রাজুয়ালি এই কাজ চলতে থাকবে। সো পিডিসিএ সাইকেল, এই হলো পিডিসিএ সাইকেল, প্ল্যান ডু চেক অ্যাক্ট, এটুকু বললেও চলবে, প্ল্যান ডু চেক অ্যাক্ট। ওকে, বুঝতে পেরেছেন স্যাররা? জি স্যার। ওকে জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা এই জায়গাটায় আপাতত ডকুমেন্ট এন্ড রিপোর্ট মেইনটেনেন্স এটা দেখে এটা আমরা যাব না, কাজ বাকি থেকে গেল। আচ্ছা থাক, আজকে আর করবো না, অনেক কথা বলেছি তো মুখে মুখে। তাহলে 5.2 পর্যন্ত আমরা কথা বলেছি, 5.1 এন্ড 5.2। তাহলে দুটা লার্নিং আউটকাম, 3টা লার্নিং আউটকাম ছিল, 2টা লার্নিং আউটকাম নিয়ে আমরা কথা বলেছি। আরেকটা লার্নিং আউটকাম সেটাও ছোট, সেটা আমরা রেখে দিয়েছি, কালকে ওই কথাটা বলবো, এবং মেইন একটা অ্যাক্টিভিটি আমরা করব এটার উপর। সেজন্য আমরা আগামীকালকে, যদি আগামীকালকে অন্য ডিসকাশন হয় তো গেল, নাহলে আগামীকাল না করলে পরশুদিন করবো। আপাতত আমরা এখানে শেষ করতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন? আগামীকাল 15টায় স্যার। 15টায়, তাহলে সবাই একটু মেনশন করি যে আগামীকালকে 15টায়। কেউ যদি 9টায় এসেও ডিসকাস নিজেরা করতে চায়, তারা তার স্বাধীনতা থাকলো। আমরা ক্লাসটা যথারীতি শুরু করবো 15টায়। ওকে স্যার, আমার একটা কথা ছিল। হ্যাঁ, ওকে ম্যাম, আপনি করেন। মানে সিওসি আর হচ্ছে সিওএ, হ্যাঁ, দুইটার মিনিং
সিওসি আর সিওএ তো বলে দিবে না, নাজিম স্যার কালকে বলেছে না যে সে তার ডিসকাশনে আনবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা রিমা আক্তার, স্যার আর একটা প্রশ্ন স্যার। স্যার আমার। জি এসওএ স্যার। এসওএ, জি স্যার। এসওএ দুই রকম আছে, একটা যেমন স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট, হ্যাঁ এটা একটা। আমি এই ক্ষেত্রে বলছি যে যেটা আছে ওই যে 10টা সিভিএলএম এর ক্ষেত্রে এসওএ আমাদের সার্টিফিকেট দিবে। ও হ্যাঁ, ওই যে সার্টিফিকেট দেবে এসওএ, সেটা হলো স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। তার মানে বলছে যে 10টা, আমার তো একটা ন্যাশনাল সার্টিফিকেটের জন্য ওই ফ্রেমওয়ার্কে বলে দিয়েছে, আমাদের যে এনটিভিকিউএফ সেখানে মেনশন করা আছে যে আমাদের সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি লেভেল 4 সার্টিফিকেটের জন্য ডিজাইন করা আছে কয়টা অকুপেশন, সরি কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি, সেখানে বলা আছে 12টা না 12টা ইউনিট অফ কম্পিটেন্সি। 12টা ইউনিট অফ কম্পিটেন্সির নলেজ, স্কিল, অ্যাটিটিউড যেটা থাকবে ওই প্রত্যেকটা স্কিলের, সেইটার পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে পারফর্ম করতে হবে। যদি সে পারফর্ম করতে পারে তখন সে একটা ন্যাশনাল সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা বলছে ন্যাশনাল সার্টিফিকেট এবং সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি 4। প্রথম কথা এটুকু বুঝাচ্ছেন কিনা যে একটা NC4 যদি আপনাকে সার্টিফিকেট পেতে হয়, ওই 12টা ইউনিটের উপরে যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড আছে তার যে পারফরমেন্স ক্রাইটেরিয়া সেটা যদি সে অ্যাচিভ করতে পারে, দেন অ্যাসেসর তাকে বলবে যে সে এটা কমপ্লিট করেছে, তো তাকে ন্যাশনাল সার্টিফিকেট দিবে, তারাই দিয়ে দিবে, সেই সময় দিয়ে দিবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই 12টা ইউনিট যদি কমপ্লিট না হয় তাহলে তো ওই ডিজাইন অনুযায়ী তাকে ন্যাশনাল সার্টিফিকেট দিতে পারলো না। এখন 12টার যদি কম হয়, কেউ যদি 10টা কমপ্লিট করে, কেউ যদি 5টা কমপ্লিট করে, যেমন এই অ্যাসেসর যারা অ্যাসেসর তারা কিন্তু এরকম 5টা ইউনিট অফ কম্পিটেন্স তারা কিন্তু এসওএ পায়, তারা কিন্তু ন্যাশনাল সার্টিফিকেট পায় না। তাহলে এসওএ পার মানে লজিকটা হলো যে 12টার যদি কম হয় তাহলে তাকে এসওএ দেবে, সেটাকে এক সংক্ষেপে বলছে স্টেটমেন্টস অফ অ্যাচিভমেন্ট। তার মানে কোন কোন বিষয়ের উপরে সে অ্যাচিভ করেছে সেটার একটা স্টেটমেন্ট দিবে।